বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে। আজ আমাদের আলোচনার বিষয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ব্যবস্থাপনা। আলোচনা আপনাদের সাথে আছি আমি মীর এমদাদ আলী, এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কাজী আবেদ হোসেন, যুগ্ম সচিব ও সদস্য অর্থ, মোংলা বন্দর কর্তৃপক্ষ। আমরা জানি যে আমাদের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের জন্য সর্বমহলে কিন্তু একটা দাবি বহুকাল ধরেই চলে আসছে। তারপরেও কিন্তু আমরা দেখছি যে নানাবিধ কারণে, বিশেষ করে আমাদের যে সামাজিক এবং অর্থনৈতিক যে বৈষম্য রয়েছে, এই কারণে কিন্তু আমাদের এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আমরা দেখছি। যেমন আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি যে কখনো যদি আমরা দেখি কোনো একটা ভালো পণ্য বাজারে উঠেছে, সেই বিক্রেতা যদি সাহস করে একটা দাম চেয়ে বসতে পারে, তাহলে হয়তো সাধারণ ক্রেতা না কিনতে পারলেও কিছু কিছু ক্রেতা আছে, এবং এদের সংখ্যাও অনেক বেশি, যে তারা কিন্তু ওটা নিয়ে যাচ্ছে। এখন মনে করেন যে সে যখন নিয়ে যাচ্ছে, তখন ক্রেতার কাছে মনে হয় যে এই দামে তো বেচা যাচ্ছে, তবে ওই দামটা কিন্তু সে ফিক্স করে ফেললো। পরবর্তীতে ও দেখা দেখি আরও যারা আছে তারাও ওইটা বেচলো, আবার পরবর্তী বাজারে ওইটা থেকে আরও বাড়লো। এইভাবে কিন্তু আমাদের দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ঠেকাতে পারছি না আমরা। তো সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখলাম যে আপনি একটা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য একটা মডেল দাঁড় করিয়েছেন। আমরা বিভিন্ন পত্রিকায় এটা দেখেছি, এবং সেই উপলক্ষে আপনাকে আহ্বান জানিয়েছে আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আমাদের দর্শককে আপনার এই মডেলটা সম্বন্ধে আমরা জানাতে চাই যে এই মডেলের মধ্যে আসলে কী আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কী নিয়ামক আপনি তৈরি করেছেন, যে খসড়া মডেলটি করেছেন, সেই বিষয়টি আপনাকে জানতে চাই। আসলে এটা আপনি ঠিকই বলেছেন যে দ্রব্যমূল্য আমাদের দেশের এই অধিক জনগোষ্ঠীর প্রায় সবাইকে স্পর্শ করে। সুতরাং এটি আমাদের সবার প্রাণের চাওয়া, এবং এটি নিয়ন্ত্রণ হোক, এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি গভীরভাবে। এজন্য আমি দুটো মডেল দিয়েছি, এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সহনীয় মূল্যে ইলিশ, এই দুটোর আমি মডেল সৃষ্টি করেছি। এটি আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, এবং মন্ত্রণালয়েও এটি নিয়ে আমি উপস্থাপন করেছি। সদাশয় সরকার যদি এটিকে বাস্তবায়ন করেন, তাহলে হয়তো দেশবাসী একটু নতুন আঙ্গিকে বাজার ব্যবস্থাপনা দেখবে। এটি একটা বটম টু টপ অ্যাপ্রোচ। এখানে সরকারের প্রয়োজন না হলে কোনো অর্থ ব্যয় নেই। আচ্ছা। এবং এখানে অতিরিক্ত কোনো জনবলের প্রয়োজন নেই, আর এটি খুব অল্প সময়ে, এক সপ্তাহের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব। আপনারা জানেন যে একটা উপজেলায় ৫-৬টি বড় হাট থাকে। একটি হাট সপ্তাহে 2 দিন বসে। একই উপজেলার 2টি হাট একই দিনে বসে না। উপজেলা থেকে হাটগুলোর দূরত্ব, এখন যোগাযোগ ব্যবস্থা ভালো, 10 থেকে 15 মিনিট। সুতরাং নানা কাজেই আমাদের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন হাটে যান। আমি এভাবে চিন্তা করেছি যে উপজেলা প্রশাসন তারা একটি কর্মকর্তা কর্মচারী তালিকা করবে। এই তালিকা নিয়ে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটা তালিকা হবে প্রশাসন থেকে। আমরা কি এটাকে এইভাবে বলবো যেটা কৃষি জাতীয় পণ্য, তার মধ্যে কৃষি থাকতে পারে, মৎস্য থাকতে পারে, প্রাণী সম্পদ যেগুলো থাকতে পারে, যেগুলি সাধারণ খামারিরা বা কৃষকরা উৎপাদন করে, সেই বিষয়গুলিকে মূলত আপনি বেশি ফোকাস করতে চাচ্ছেন? বলতে পারেন যে 90% বা তারও বেশি এই কৃষি বা কৃষিজাত পণ্য। তো এই তালিকা নিয়ে রুটিন মতো কর্মকর্তা বা কর্মচারী বাজারে যাবেন, যে কৃষকদের ওপরে কোনো চাপ নয়, তারা যে মূল্যটাই সেখানে চাইবেন গ্রামের হাটে, সেই মূল্যর তালিকা তারা নিয়ে আসবে। নিয়ে আসার পরে উপজেলায় আমি 2টি কমিটি
সুপারিশ করেছি। একটি হলো আবু সাইদ কমিটি, আরেকটি হলো মুগ্ধ কমিটি। এই দুইজন কোটা আন্দোলনকারীর মৃত্যুর মাধ্যমে আমি ছাত্র জনতা এবং দায়িত্বের থাকা যে কোনো অনাকাঙ্ক্ষিত, আবারও বলি অনাকাঙ্ক্ষিত যে কোনো মৃত্যুর প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে নাম হতাহত বা হতাহত যারা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। তাদের মধ্যে থেকে দুজনকে বেছে নিয়েছেন যে তাদের নামে দুটো কমিটি করেছেন আপনি। জি। আচ্ছা, এবারে কার কি ভূমিকা, কোন কমিটির? আবু সাইদ কমিটিতে থাকবে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি এবং উপজেলার যারা কর্মকর্তা আছেন, যেমন কৃষি কর্মকর্তা, শিক্ষা অফিসার, মূলত যারা কৃষির সঙ্গে জড়িত, উৎপাদনের সঙ্গে যারা জড়িত তাদেরকে রাখা হয়েছে। বিশেষ করে যে জায়গায় একটু ভিন্নতা সেটা হলো যে কৃষকের প্রতিনিধি এবং বাজারের যারা সভাপতি সেক্রেটারি তাদেরকে আবশ্যিকভাবে এখানে রাখা হয়েছে, অন্যগুলো সংযোজন বিয়োজন সাপেক্ষে। আর মুগ্ধ কমিটিতে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন, মূলত পুলিশ, তার সাথে প্রশাসন থাকতে পারে। হ্যাঁ, প্রশাসন অবশ্যই থাকবে, উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, এসি ল্যান্ড থাকবে, পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন। অর্থাৎ আইনশৃঙ্খলার সবাইকে এখানে অন্তর্ভুক্ত করেও এটা করা যেতে পারে, আলাদাভাবেও আমাদের পুলিশ দিয়েও এটা করা যেতে পারে। দুটা কমিটির কোন কমিটির কি ভূমিকা? উপজেলায় বিভিন্ন হাট থেকে যে এই মূল্য তালিকাটা নিয়ে আসা হলো, এটা নিয়ে আবু সাইদ কমিটি উপজেলার সভাকক্ষে বসবে। সেখানে সরকারি কর্মকর্তারা যেটা মাঠ থেকে নিয়ে আসা, এটি একটা বস্তুনিষ্ঠ সরকারি ডকুমেন্ট, এই তথ্যটির ওপর কথা হবে। সুতরাং এটিকে সবাই গ্রহণ করবেন। তখন এখানে পরিবহন, অন্যান্য অপচয়, এগুলো সব মিলে একটা লাভের আলোচনা হবে, কিন্তু সেটা হবে অবশ্যই বিবেচিত, আমরা বলতে পারি জাস্টিফাইড। মানে কৃষকের উৎপাদন খরচ থেকে সমস্ত কিছু ধরে একটা মূল্য নির্ধারণ করতে হবে এখানে, যেটার মূল বেসিক হলো ওই প্রান্তিক মূল্য গ্রামের। সেখানে হয়তো যারা এই হাটের সভাপতি সেক্রেটারি অথবা কৃষক প্রতিনিধি, তারা একটি মূল্য চাবেন, উপজেলা থেকে একটি মূল্য প্রস্তাব করা হবে, তারপরে এখানে প্রতিটা পণ্যের একটা মূল্য সাব্যস্ত হবে এবং এটি অবশ্যই প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হবে। এবং এখানে একটা রেঞ্জ থাকবে, ঊর্ধ্বসীমা নিম্নসীমা থাকবে। যার খুব ভালো সে ঊর্ধ্বসীমা পর্যন্ত বিক্রি করতে পারবে, কিন্তু নিম্নসীমায় যে কোনো ব্যক্তি বিক্রি করতে পারেন। আমি এটাকেই মনে করি দ্রব্যমূল্যে একটি লাগাম দেয়া। এবারে এই রেটটা যখন ঠিক হবে তখন সেখানে কর্মকর্তা এবং সদস্যগণ সবাই স্বাক্ষর করবেন। এটি একটি সরকারি তথ্য। এবারে এটিকে আমরা বাজারের মধ্যে একটা দৃশ্যমান স্থানে এটিকে টানিয়ে দেওয়া হবে এবং এই সাইনবোর্ডটি সবার কাছে দৃশ্যমান থাকবে। এরপরে উপজেলা নির্বাহী অফিসারগণ তারা ইমেইলে জেলা প্রশাসকের কাছে এই উপজেলার যে মূল্য তালিকা সেটা পাঠাবেন। জেলা প্রশাসকের কার্যালয়ে এটার একটা গড় করা হবে। তারপরে জেলাতে কয়েকটা জোনে ভাগ করা হবে, প্রতিটা জোনের জন্যই এই মুগ্ধ কমিটি থাকবে, তবে মিটিং হবে একসাথে। ঠিক একইভাবে উপজেলা থেকে প্রাপ্ত যে গড় মূল্য, সেই গড় মূল্যের ওপরে আবু সাইদ কমিটি এখানে সভা করবে। এই মূল্য তালিকাটি আবারও জেলার জন্য সরকারি তথ্য হিসাবে গৃহীত হবে। প্রতিটি বাজারে আলাদা করে সাইনবোর্ড থাকবে, সেই সাইনবোর্ডে স্বাক্ষর করা এই মূল্য তালিকা টানানো হবে, পুরো জেলার জন্য একই শহরের জন্য হবে এবং বিক্রেতা এটা দেখে শহরের বাজারে যাবে। তাহলে আমরা যদি এভাবে আপাতত দেখি যে গ্রামের একটি হাটের মূল্য যদি 20 টাকা হয়, উপজেলায় সেটা হয়তো 23 টাকা হবে, জেলায় হয়তো সেটি 25 বা 26 টাকা হবে এবং এই বিক্রেতা এটা দেখে বিক্রি করাতে ক্রেতা সাধারণ ঠিক একই রেঞ্জের মূল্যের মধ্যে তার একটা স্বস্তিদায়ক মূল্যে তারা কিনতে পারবে। আমরা বলছি এটাকেই নিয়ন্ত্রণ বা লাগাম দেয়া। এবার এই বিভাগীয় শহর আর জেলা শহর প্রায় একই, তবে ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই দুটোর দিকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবে পদ্ধতি একই রকম এবং এটা সহজবোধ্য। 64টি জেলার যে মূল্য, সেই মূল্য ঢাকা
বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কাছে প্রেরিত হবে। ঠিক একইভাবে গড়মূল্য করা হবে। ঢাকা এবং চট্টগ্রামে কমপক্ষে 30টি বা তার বেশি এলাকায় ভাগ করা হবে। প্রত্যেকটা এলাকার জন্য আলাদা করে মুগ্ধ কমিটি থাকবে এবং আবু সাইদ কমিটি থাকবে। এবার সিটি কর্পোরেশন এবং বিভাগীয় যে প্রশাসন তাদের মধ্যে একটা সমন্বয় করা হবে, দায়িত্বের বন্টন করা হবে। সেই বন্টন মতো ঠিক এখানেও এই আবু সাইদ কমিটি অর্থাৎ বাজারের যারা প্রতিনিধি তাদের আবশ্যিক উপস্থিতিতে এখানেও একটা জাস্টিফিকেশনের মাধ্যমে মূল্য নির্ধারণ হবে, যেখানে সরকার, জনগণ এবং বিক্রেতাও সন্তুষ্ট থাকবে। আবার এটা অবিবেচিত, অবাস্তব মূল্য হবে না বা কেউ চাইলেও করতে পারবে না। তারপর ঠিক একইভাবে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যতগুলো বাজার আছে 30টি বা 40টি বা আরও বেশি, প্রত্যেকটা জায়গায় এটা দৃশ্যমান থাকবে। মুগ্ধ কমিটির সদস্যরা স্বাভাবিক কর্মকাণ্ডের মতো সিভিল ড্রেসে মনিটরিং করবে, তারা ক্রেতার বেশে এটা দেখবে। আমরা এই বিষয়টা আমরা আশা করব যে সরকার বিবেচনায় নেবে। তবে আমরা এই নিয়ে আরও কিছু আলোচনা করতে চাই আপনার সাথে। আমরা কিন্তু অতীতে জানি যে একটা সময় আপনার একটা মডেল ছিল আমাদের হাওড় অঞ্চল নিয়ে। আপনি সেখানে বলেছিলেন সরকারের 1টি টাকা ব্যয় না করে ডিঙ্গাপুতা হাওড়, মোহনগঞ্জের যে হাওড়টা রয়েছে সেই হাওড়ের 10,000 মেট্রিক টন মাছের উৎপাদন আপনি বৃদ্ধি করবেন। মানে যা মাছ সেখানে হচ্ছে তার থেকে আরও অতিরিক্ত 10,000, কিন্তু পরবর্তীতে আমরা যেরকম সেখানে 12,000 মেট্রিক টনের মতো মাছ উৎপাদন হয়েছিল। এবং সেটা নিয়ে একটা সেই মডেলটাকে নিয়ে কিন্তু সারা দেশে একটা হইচই হয়েছিল। সমস্ত হাওড় জেলাগুলিতে সেই মডেলে বাস্তবায়নের জন্য একটা চিন্তাভাবনা হয়তো করেছিল সরকার, যাই হোক পরবর্তীতে সেটা আমরা আর দেখি নাই। তবে এটা নিয়ে আপনি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন মনে হয়, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন মনে হয়। এবং আমরা এটাও জানি যে এই মডেলকে কেন্দ্র করেই যে এই যে প্রজনন মৌসুমের মাছ ধরা থেকে বিরত থাকা এবং সেটার থেকে আপনি ইলিশ সংরক্ষণের একটা মডেলও হয়তো আপনি করেছিলেন সেই সময়, সেটাও মনে হয় মিনিস্ট্রি থেকে একটা ইতিবাচক প্রভাব পড়েছিল। আবার আমরা এটাও জানি পাহাড়ের সেই 2003 সালের দিকে মনে হয় যে আপনি সেই পার্বত্য চট্টগ্রামের বান্দরবনে যে নীলাচলে আমরা যে আমাদের যে বেড়াতে যাই, এইটা মনে হয় এই নামটা মনে হয় আপনার দেওয়া। এই ধরনের বেশ কিছু কাজের আপনার ইনোভেশন রয়েছে। তো এটার জন্য আমাদের খুব ভালো লাগছে যে আমরা আশা করব যে আপনি এখন যে মডেল নিয়ে বলছেন এই মডেল নিয়ে আরও কিছু কথা আপনার কাছে শুনতে চাই। আমি একটু প্রশ্ন করতে চাই আপনার কাছে যে আমাদের এই যে ইলিশ মাছের কথা আসলো, পর্যাপ্ত ইলিশ মাছ যদি আমাদের বাজারে আসে এবং সেটা যদি সহনীয় পর্যায়ে চলে আসে মূল্য, তখন কি আমাদের এই যে ডিম, দুধ, মাংসর দাম কিছুটা কি কমবে বা কমার কোনো প্রভাব পড়বে কিনা? ইলিশ মাছের যে মূল্যটা সহনীয় রাখতে ঠিক একই প্রস্তাবনার সঙ্গে আমি আরেকটি প্রস্তাব দিয়েছি, যা মন্ত্রণালয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষমান রয়েছে। সেটি হলো যে ঠিক জেলে এবং আড়তদার, বড় আড়তদার যেমন ঢাকা, খুলনা, বিক্রেতা প্রত্যেকটা জায়গায় রসিদের মাধ্যমে বিক্রয় করতে হবে, যেখানে মোবাইল নাম্বার থাকবে। বড় আড়তগুলোর সামনে সিসি ক্যামেরা থাকবে। নৌবাহিনী, কোস্টগার্ড তারা এটা নিশ্চিত করবে যে ইলিশের কোনো মজুদ 20 দিনের বেশি নয়। BIWTA অথবা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সরকারি জাহাজ খুলনা থেকে বরিশাল হয়ে, চাঁদপুর হয়ে সপ্তাহে 3 দিন রাতের বেলা নিয়ে আসবে এই ইলিশ ঢাকার বাজারে, এবং এই পরিবহনের জন্য কোনো ব্যয় জেলেকে বা ব্যবসায়ীকে দিতে হবে না, বিনা ভাড়ায় তারা নিয়ে আসবে। সরকারের অনুমতি ছাড়া কোনো কার্গো বিমানে বিদেশে এটা রপ্তানির করার সুযোগ থাকবে না। তাহলে সোয়াচ অফ নো গ্রাউন্ড পর্যন্ত আমাদের কোস্টগার্ড এবং নৌবাহিনীর তারা সার্বক্ষণিক টহলে থাকবে, যাতে আমাদের মাছ আমরাই ধরতে পারি। ওকে, খুব ভালো লাগছে। আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি একটু আগে বলেছেন যে আমাদের সেই উপজেলা থেকে যখন ঢাকা শহরে উপজেলায় যে বাজারগুলির কথা বলেছেন, ওখানে যে কৃষকরা তাদের পণ্য বেচবে, ওখানে সরকারিভাবে একটা রেট ফিক্সড হবে, ওইখান থেকে মনে করেন ফড়িয়ারা সেই মাল কিনে যখন সিটি কর্পোরেশনে বা জেলা শহরে বা বিভাগীয় শহরে আনবে, এই যে আনার মাঝখানে যে ওদের পণ্যের যে পরিবহন খরচ, সেখানে কিন্তু
ডিজেলের যে মূল্য তার সাথে সম্পৃক্ত রয়েছে, আবার যে আমাদের টোলগুলি রয়েছে সেখানে সম্পৃক্ত রয়েছে, আবার মনে করেন কিছু কিছু জায়গায় কিছু আনডিউ কিছু পয়সা তাদের খরচ করতে হয়। তো এই বিষয়গুলি কি আপনারা বিবেচনায় রেখেছেন? আমি একটা প্রস্তাবনা এখানে দিয়েছি যে প্রতিদিন বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বাংলাদেশের এই 4 দিক থেকে মালবাহী ট্রেন যাত্রা করবে। আচ্ছা, এই মালবাহী ট্রেনগুলো সেগুলো ঠিক এই পচনশীল দ্রব্যগুলো নিয়ে ঢাকার দিকে তারা আসবে, বিভিন্ন স্টেশনে ওঠানামা করবে। কৃষক যেখানে মনে করবে বা কোনো ব্যবসায়ী মনে করবে সেখানেই নামাতে পারেন, সেখানেই ওঠাতে পারেন। এই মালবাহী ট্রেন রাতে 2টো থেকে 2:30টার মধ্যে ঢাকা এসে পৌঁছাবে। আর কমলাপুরে আমি একটি হাব তৈরির প্রস্তাব দিয়েছি। কমলাপুরে রাতে 2টার মধ্যে সারা দেশের পণ্য বিনা ভাড়ায় এসে পৌঁছাবে। আচ্ছা, সেখান থেকে ট্রাক বা লরির মাধ্যমে ঢাকা শহরের সব বড় বড় বাজারগুলোতে চলে যাবে এবং এই পুরো কার্যক্রমটা হবে ভোর 6টার মধ্যে। সুতরাং যানজট এড়াতে রাতের বেলা আমরা খুব ফলপ্রসূ একটি ভাবনা বাস্তবায়ন করতে যে সমস্ত জায়গা থেকে ট্রেনে মাল ক্যারি করা যায় সেই জায়গাগুলোতে ট্রেনে আসবে, সেই পণ্য পরিবহনে কোনো ভাড়া দিতে হবে না, সরকার ভর্তুকি হিসেবে সেটা ধরে নেবে। ঠিক একইভাবে যখন ট্রাকে মাল আসবে, এবার ট্রাকের কথায় যখন আসি, ফেরিতে আসতে হয় বা ব্রিজে আসতে হয়, সেখানে কি টোল বা ফেরির ভাড়াটা কি মওকুফ করার চিন্তা এনেছেন আপনি? যে এই প্রস্তাবটা আমি দিয়েছি শুধু কাঁচামালের ক্ষেত্রে, পেরিশেবল যে শুধু পেরিশেবল আইটেমের ক্ষেত্রে, যে ট্রাকে করে বা ফেরিতে করে যদি কাঁচামাল আসে তাহলে সড়ক বা কোনো সেতুতে কোনো টোল নেওয়া হবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি করতে চাচ্ছি যে মনে করেন যে সড়কে একটা পরিবহনে মাল আসছে, মাঝখান থেকে কোনো না কোনো ভাবে চাঁদাবাজার আক্রান্ত হলো সেই ট্রাক, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা? এটার জন্য আমি একটা অ্যাপস ডেভেলপ করেছি যেখানে খুব স্বল্প সময়ে আমরা অনেক বেশি রিটার্ন পাবো। মাত্র 50,000 টাকার বিনিময়ে এই অ্যাপসটি করেছিলাম। এটি আমি করেছিলাম মাদকের জন্য, যেটা আমি এখন চিন্তা করছি যে এখানেও করা যেতে পারে। যে এলাকায় চাঁদাবাজি হবে সেই এলাকাতে এই মোবাইলে যেমন আমাদের সেটিংস, ক্যামেরা, গুগল সেগুলো থাকে, ঠিক এরকম এটাও ফ্রি ডাউনলোড করা যাবে। এখানে ক্লিক করার সাথেই 2 জায়গায়, একটা ঢাকায় এবং তার ঠিক কাছাকাছি যে সেন্টার আছে সেখানে একসাথে নক হবে। সুতরাং যাতে তারা 5 মিনিটের মধ্যে সে জায়গায় যে অ্যাড্রেস করতে পারে। এই নকটা কার কাছে করবে? এই প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে? হ্যাঁ, যারা দায়িত্বে থাকবেন তারা সার্বক্ষণিক সেখানে দায়িত্বে থাকবে শিফটিং এর মাধ্যমে। যখনই তাদের কাছে নক আসবে তারা সেখানে লোকেশন জানতে পারবেন, কাছাকাছি যে টিম আছে তারা যাবে, প্রয়োজনে তারা কেন্দ্রের সাথে সমন্বয় করবে। এবং কেউ যদি অ্যাড্রেস না করে তাহলে এটা আনঅ্যাটেন্ডেড রিপোর্ট পরের দিন সকালে আবার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে যাবে। সুতরাং এখানে একটি জবাবদিহিতা থাকছে। আরেকটি আমি কথা বলেছি যে টহল দলে এক সদস্য 2 মাসের মধ্যে 2 বার নয়, যাতে করে কোনো ধরনের বোঝাপড়ার সুযোগ না থাকে। এবং ট্রাকের ভিতরে যদি ঠিক অল্প কিছু সবজির নিচে অন্য কোনো পরিবহন করতে চায় টোল ফ্রির জন্য, সেজন্য যে আশেপাশের যে বড় টোলের যে সেতুর জায়গাগুলো সেগুলোতে আমি স্ক্যানার বসানোর একটা সুপারিশ করেছি। আচ্ছা, আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, আর 2-1টা প্রশ্ন আপনার সাথে কাজ করতে চাচ্ছি। যেমন আমাদের হাওড়া অঞ্চলে আমরা দেখি যে এখানে সম্ভাবনা রয়েছে হাঁস পালনের। আমরা সেই হাঁসগুলি কিন্তু খাবার না দিয়েও পালন করতে পারি এবং সেখান থেকে প্রচুর পরিমাণ মাংস এবং ডিম উৎপাদন হতে পারে। আমাদের পোলট্রি সেক্টরে কিন্তু খাবার দিয়ে এগুলি পালতে হয়, কিন্তু হাওড়ে সেই সম্ভাবনাটা রয়েছে যে বিনা খরচে কিন্তু আমরা পালতে পারি সামান্য কিছু সাপ্লিমেন্টারি ফুড দিয়ে, এবং সেগুলি যদি আরও বেশি উৎপাদন করতে পারি তাহলে আমাদের যে দুধ, ডিম এবং মাংসের যে দ্রব্যমূল্য সেটাকে কিছুটা কমানোর সম্ভাবনা আছে কিনা, আপনার কি মনে হয়? জি, আপনি খুব সুন্দর বলেছেন। এই প্রস্তাবনার মধ্যেও এগুলো রয়েছে এবং কৃষি বিপণন ব্যবস্থার ভিতরে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দিকে চিন্তা করে ঠিক এই প্রস্তাবনাগুলো দিয়েছি। যেমন আপনি জানেন যে উৎপাদনের ঠিক জায়গা থেকে, অর্থাৎ জমি থেকে বাজার পর্যন্ত, সেটা ঢাকা শহর পর্যন্ত আসলে ডিজেলের ব্যবহার, অকটেনের ব্যবহার না। সুতরাং ডিজেলের উপরে ভর্তুকি দেয়া। আমার প্রস্তাবনাটা এরকম যে কোনো ব্যক্তি বিশেষের উপরে নয়, ব্যবস্থার উপরে দেয়া। যেমন আপনিও বলেছেন, যেমন
মাছ, মুরগি, এদের যে কারখানাগুলো সেখানে ভর্তুকি দিয়ে তাদের মূল্য নির্ধারিত করে দেয়া, যাতে কৃষক অল্প ব্যয়ে পশুখাদ্য কিনতে পারে। দ্বিতীয় হলো গাভী পালনের ক্ষেত্রে আমার মনে হয়েছে ব্যক্তি বিশেষে যারাই গাভী পালন করবেন তাদেরকে এই সাহায্যটা করা যেতে পারে, ভর্তুকি দেওয়া যেতে পারে, কারণ আমরা বাচ্চা এবং দুধ সেখান থেকে পাবো। হাওরে আমার মনে হয় এটা অপরিমিত, এটা ঠিক এভাবে একটা আমি বলবো এটি একটি যুগান্তকারী পরিবর্তন আসবে যদি হাওরের এই বিশাল অঞ্চলে আমরা হাঁস চাষ করি এবং খুব অল্প দামে হ্যাচারি পাওয়া যায় তা দিয়ে। তাহলে এগুলোর প্রভাব ডিম ফোটাতে পারলো, সেই ডিম ফোটানো বাচ্চাটা তারা কাছাকাছির মধ্যে পেল, এবং হাওড়ে যদি একটা এরকম মার্কেট করে দেওয়া যায় তাহলে তাদের বেচা কেনার সুবিধাটা হলো। অনেক ধন্যবাদ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আমরা আশা করছি যে সরকার নিশ্চয়ই আপনার এই প্রস্তাবনা গ্রহণ করবেন এবং অতি দ্রুত এটা বাস্তবায়নে গেলে দেশবাসী, বিশেষ করে আমাদের সাধারণ ভোক্তারা এর থেকে উপকৃত হবে। এবং আপনি বলেছেন যে হাওরের যে বিশাল সম্পদ রয়েছে, এখানে কিন্তু আমাদের হাঁসের জন্য যে সুযোগ রয়েছে, আমাদের প্রাকৃতিক মাছের বিশাল উৎস, আমাদের প্রায় 7টা হাওর জেলা আছে, 427টি হাওড় আছে। প্রত্যেকটা হাওড়ে আপনার যে সেই মডেলের কথা আমার এখনও মনে আছে, যেই মডেলটা যদি বাস্তবায়ন করা যেত, আজকে শুধু প্রাকৃতিক মাছ আমরা আমাদের নিজেদের প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারতাম এবং সেটা রপ্তানিও করা যেত। এই যে সম্ভাবনা, আমরা আশা করব এই বিষয়গুলিকে সরকার বিবেচনায় নিয়ে আবারও সেই কাজগুলিকে শুরু করবে এবং আমাদের সাধারণ মানুষ এবং আমাদের জাতীয় যে খাদ্যর চাহিদা রয়েছে সেগুলি আমরা হয়তো পূরণ করতে পারবো এবং আমাদের সেটা প্রাকৃতিকভাবেই। আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। মাঠের কবি বলে এসো নবীন, দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি